জুড়ে পানিবন্দী লাখ লাখ মানুষ। লক্ষ্মীপুরে বন্যার অবনতি, ফেনীতে উন্নতি হলেও কমেনি দুর্ভোগ, মৃত্যু বেড়ে ৩১। দুর্গম এলাকায় ত্রাণের জন্য হাহাকার। জামায়াতের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করে গেজেট, কোনো দলের ওপর ক্ষোভ নেই বললেন আমির। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন নয়, মত আইন উপদেষ্টার। সুপরিকল্পিতভাবে লুট করেছে এস আলম গ্রুপ, সম্পদ না কেনার আহ্বান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। জানালেন টাকা কাজে লাগানো হবে দেশের কাজে। হিমালয়ের দেশে ইতিহাস গড়ল বাংলাদেশ, নেপালকে ৪-১ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ সাফে চ্যাম্পিয়ন লাল সবুজ। সর্বোচ্চ গোলদাতা মিরাজুল। জনপদের সময়ের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। সপ্তাহ জুড়ে পানিবন্দী লাখ লাখ মানুষ। দেশের দক্ষিণ ও উত্তর পূর্বাঞ্চলে বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। লক্ষ্মীপুরের কোথাও কমলেও অনেক জায়গায় বেড়েছে পানি। ত্রাণের জন্য হাহাকার বাড়ছে বন্যার্ত মানুষের। দুর্গতদের অভিযোগ, সড়কের পাশের এলাকায় ত্রাণ বিতরণ হলেও পৌঁছাচ্ছে না দুর্গম এলাকায়। বিস্তারিত জানিয়েছেন আতাউর কাউসার। আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন এলাকায়। এখানেও অন্যান্য জায়গার মতন প্রচুর পানি উঠেছে, আশপাশের ঘরবাড়ি ডুবে গিয়েছে এবং মাছের ঘের থেকে মাছ পালিয়েছে। গরু ছাগলের খামারেও পানি উঠে গিয়েছে, সেখান থেকে গরু ছাগলগুলোকে শুকনা জায়গায় নিরাপদে সরিয়ে নিয়েছেন তাদের মালিকরা। কিন্তু হাঁস মুরগির যে খামারগুলো রয়েছে, সে বিশেষ করে মুরগির খামারের প্রচুর মুরগি মারা পড়েছে। প্রচুর মানুষ পানিবন্দী অবস্থায় আছে, তারা ত্রাণ পাচ্ছেন না। কেউ কেউ বলছেন যে একাধিক ব্যক্তি ত্রাণ পাচ্ছেন, আবার কেউ বলছেন যে তারা গত ১৫ দিনে একবারের জন্য ত্রাণ পাননি। তারা অনুরোধ করেছেন যেন প্রত্যেকটি বাড়ি ধরে ধরে, ঘর ধরে ধরে প্রত্যেকটি মানুষকে ত্রাণের আওতায় আনা হয়। ত্রাণ দেয় না, ত্রাণ এখন দিতে গেলে মনে করি এটা কাঠ একটা ছায়, কাঠের তো না থাকলে ত্রাণ দেয় না। সব লই যাই আমি কালিয়া খুঁজলাম, আমার পরিবারও যাই এনে খাড়াইছে, দেয় না হেমি লই গেছে। হাত বাড়ি বেঁচে আমরা দুই ভাই চাই না, হাঁস বাড়ি হাড়িরা হাইছে, তারা ভাগ করে নিচে আঙরে দেয় না। একটি নির্দিষ্ট দূরত্বের পরে খুব বেশি সংখ্যক ত্রাণ নিয়ে কিন্তু দূরবর্তী জায়গাতেও যাওয়া সম্ভব না। সেক্ষেত্রে নৌকাই একমাত্র বাহন, কিন্তু সে নৌকার অপ্রতুলতার কারণে মানুষজন আসলে ঠিকমতো ত্রাণ পৌঁছাতেও পারছেন না এবং তাতে দুর্গত মানুষরা ত্রাণও পাচ্ছেন না। একই সাথে যারা নানানভাবে দুর্গত অবস্থায় আটকা পড়ে আছেন বন্যার্ত এলাকায়, অনেকে অসুস্থ আছেন, কিন্তু উদ্ধার কাজ চালানোর মতন সুযোগও নেই। আশপাশের যে খালগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটিরই মুখ বন্ধ এবং বলছেন যে বিগত সময়গুলোতে অনেক প্রভাবশালী ব্যক্তি সরকারি খাস জায়গা দখল করে খালের উপরে বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় সেই কারণে এই খাল দিয়ে পানি আর নেমে যেতে পারছে না। এ ব্যাপারেও তারা সরকারের কাছে নজরদারির দাবি করেছেন। বিত্তবানদের প্রতি সরকারি বেসরকারি যে সকল সংস্থা রয়েছে সকলের কাছেই উদাত্ত আহ্বান তারা জানিয়েছেন, আন্তরিকভাবে যেন প্রত্যেকটি ঘর বাড়িতে চিহ্নিত করে করে সেখানেই ত্রাণ পৌঁছানো হয়। রাস্তার পাশে অনেক মানুষকে একসাথে ত্রাণ না দিয়ে ঘরে ঘরে গিয়ে যদি ত্রাণটি পৌঁছানো হয়, সেক্ষেত্রে সকলেই ত্রাণ পাবেন, বেঁচে থাকতে পারবেন সকলে মিলে, এমনটি বক্তব্য তাদের। আতাউর কাউসার, সময় সংবাদ। ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। এখনো পানিবন্দী প্রায় ৫ লাখ মানুষ। ভেসে গেছে মাছের ঘের, মাঠের ফসল। কোথাও কোথাও পানি নেমে যাওয়ায় ফুটে উঠছে ক্ষতচিহ্ন। আতিয়া সজলের রিপোর্ট। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কারণ আগে জেলা সদরের সাথে উপজেলাগুলোর সাথে যে যোগাযোগ ব্যবস্থা ছিল, সমস্ত আঞ্চলিক সড়কগুলো ছিল কোমর পানি অথবা মাথা পানির উপরে পানি। সেখানে পানি কমে গিয়ে সকল উপজেলার সাথে সড়ক পথে যোগাযোগ সম্ভব হচ্ছে। তবে সবগুলো উপজেলার প্রায় সবগুলো বাড়িতেই এখনও পানি রয়েছে। অনেক আঞ্চলিক সড়ক বা পাড়া মহল্লার সড়কগুলোতে এখনও পানি উঠে রয়েছে, যার কারণে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক নয়। বিদ্যুৎ ব্যবস্থাও পুরোপুরি স্বাভাবিক হয়নি। মোবাইল নেটওয়ার্কের বেশিরভাগ জায়গায় এখনও পাচ্ছেন না ভুক্তভোগীরা। অন্যদিকে যেসব অঞ্চলে পানি কিছু কমতে শুরু করেছে, সেখানে বন্যার পানি টানার সাথে সাথে ফুটে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। ঘরে থাকার মতো কোনো অবস্থা নাই, গরু ছাগল সবকিছুই গেছে, হাঁস মরক, মানুষ কোন রকমে না খাই বাঁচি রয়েছি। রানমু খামু দে পিনমু দে কিছুই নাই, সবগুলা নিয়ে গেছে। আস্তে আস্তে সবাই যার যার বাড়িতে ফিরে যাচ্ছে। সদরের দু একটা ইউনিয়নে কিছু কিছু জলাবদ্ধতা আছে, বাট ম্যাক্সিমামে নেমে গেছে। অন্যদিকে ত্রাণ ব্যবস্থাপনায় কিছুটা শৃঙ্খলা এলেও পুরোপুরিভাবে তা শৃঙ্খলিত না হওয়ার কারণেই
কেউ কেউ ত্রাণ একবার পাচ্ছে বা একাধিকবার পাচ্ছে, আবার অনেকে মোটেও পাচ্ছেন না। আর পানি টানার সাথে সাথেই দেখা দিয়েছে চর্মজনিত রোগ এবং পানিবাহিত রোগ। এই সমস্যার সমাধানে এখন বেশি করে দরকার ওষুধপত্র এবং ডাক্তার নার্সদের মতো মেডিকেল টিম। তবে বন্যা দুর্গতদের স্বস্তি দিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। এই উপহার সামগ্রী যথাযথ চেষ্টা করছি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। জেলা প্রশাসন বলছে পানি কিছুটা কমলেও এখনও কমপক্ষে 5 লাখ লোক জেলার পানিবন্ধ অবস্থা রয়েছে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তাই দেশের দক্ষিণ ও উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির পূর্বাভাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 58 লাখ মানুষ। মৃতের সংখ্যা 31 জন। এর ভিতরে কুমিল্লা 12, ফেনী 2, চট্টগ্রাম 5, খাগড়াছড়ি 1, নোয়াখালী 6, ব্রাহ্মণবাড়িয়া 1, লক্ষ্মীপুর 1 এবং কক্সবাজার 3 জন। নিখোঁজ লোকের সংখ্যা 2 জন এবং 2 জনই মৌলভীবাজারের। ফারাক্কার ওপাশে পানির লেভেল অপরিবর্তিত রয়েছে এবং আমাদের পাশে যেটা পাংখা পয়েন্ট, সেখানেও কিন্তু পানির লেভেল অপরিবর্তিত রয়েছে। উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল সে সমস্ত জায়গাতে ভারী বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস এ পর্যন্ত আমরা পাইনি। তার মানে হচ্ছে যে সার্বিকভাবে যদি আমরা চিন্তা করি যে বন্যা আক্রান্ত জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে। সপ্তম দিনের মতো চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। বন্যা দুর্গতদের জন্য সকাল থেকেই ট্রাকে ট্রাকে আসছে শুকনা খাবার, স্যালাইন, বিশুদ্ধ পানি। কেউ কেউ আবার দিচ্ছেন নগদ অর্থ সহায়তাও। পরে সেগুলো পাঠিয়ে দেয়া হচ্ছে দুর্গত এলাকায়। এভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে বন্যার্তদের জন্য আসা ত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকেই টিএসসিতে আসতে শুরু করে গুড়, মুড়ি, চিনি, শিশু খাদ্য সহ বিভিন্ন খাদ্যপণ্য। জমা পড়ছে ফিটকিরি, ন্যাপকিন সহ প্রয়োজনীয় ব্যবহার সামগ্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ডাকসু ও খেলার মাঠে ত্রাণ সংগ্রহ করছেন শিক্ষার্থীরা। সামগ্রীর পাশাপাশি নগদ অর্থ দিয়েও বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষ। আমি আব্বুকে বলেছি যে আব্বু আমার ব্যাংকে না ভাতে আমার ভাইয়ারও কাপড় চোপড় না এবং আমারও কাপড় না। প্রয়োজন হলে আমরা সবসময় আপনাদের সাথে আছি, বিশেষ করে ছাত্রদের সাথে সবসময় আছি। এই যে একতা, এইটাই আগামী বাংলাদেশের জন্য অত্যন্ত কল্যাণ বয়ে আনবে। ব্যক্তি পর্যায়ের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও আসছে ত্রাণ। স্কুল কলেজের শিক্ষার্থীরাও কেউ দিচ্ছে জমানো টাকা, কেউ বা আবার ঔষধ। বন্যা আসা মানুষরা অনেক কষ্ট করতেছে, ওদের পাশে আমরা দাঁড়াইছি, এটা আমাদের ভালো লাগতেছে। এখন আমরা ওদের পাশে না দাঁড়ালে কি হবে? আমরাও তো এই দেশের নাগরিক। শিক্ষার্থীদের পক্ষ থেকে পোশাকের পরিবর্তে খাবার পাঠানোর আহ্বান জানানো হচ্ছে। কাপড় আর আমরা চাচ্ছি না, বাট অনেকেই হচ্ছে এখনো কাপড় নিয়ে আসতেছে। কাপড় আর আমাদের লাগবে না, আমরা হচ্ছে কি এখন ভারী খাবারের হাত দিচ্ছি, আমাদের ভারী খাবারটাই প্রয়োজন। তাদেরকে যেইভাবে বাসা বাড়ি রিফর্ম করা যায়, পুনঃপ্রতিষ্ঠা করা যায়, সেইভাবে সেই দিকে আমরা মনোযোগ দেব। ত্রাণ সংগ্রহের পর সেগুলো পাঠিয়ে দেয়া হচ্ছে দুর্গত এলাকায়। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রকাশ করা হয়েছে নতুন গেজেট। দলটির নিযুক্ত আইনজীবী শিশির মনির জানিয়েছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় এখন দল হিসেবে জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াইয়ে নামবে। 1 আগস্ট জামায়াতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্র আন্দোলনে সহিংসতার দায় চাপান জামায়াত শিবিরের ওপর। 5 আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেনাপ্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় জামায়াত নেতাদের। নতুন করে আলোচনা শুরু হয় কত দ্রুত প্রত্যাহার হচ্ছে জামায়াতের নিষিদ্ধের প্রজ্ঞাপন। দলটিও আবেদন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বুধবার জামায়াত ও ছাত্র শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, দল এবং সংগঠনটির বিরুদ্ধে সন্ত্রাস সহিংসতায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো প্রমাণ মেলেনি। সরকার বিশ্বাস করে জামায়াত শিবির সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত নয়। সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই ধরনের কোনো বিশ্বাসযোগ্য কোনো কিছুই কেউ খুঁজে পাননি। না ডিজিএফআই পেয়েছেন, না এনএসআই পেয়েছেন, না এসবি পেয়েছেন, না রিভিউ প্যানেল পেয়েছে। তাহলে তখনকার এই নিষিদ্ধের ভিত্তি কি? রিভিউ প্যানেলের এখানে মন্তব্য আছে যে ভিত্তিহীনভাবে তখন
নিষিদ্ধ ঘোষণা করা হয়। স্বাধীনতার পর নানা সময়ে 4 বার নিষিদ্ধ করা হয় জামায়াত ইসলামীকে। রাজনৈতিক নানা প্রেক্ষাপটে প্রতিবারই প্রত্যাহার হয়েছে। দলটির আইনজীবী বলছেন, জামায়াতের উপর যত জুলুম হয়েছে ততই শক্তিশালী হয়েছে দল। জুলুম করাটা উচিত নয়। যাকেই জুলুম করবেন তার প্রতি মানুষের যে আবেগ, অনুভূতি এবং দুর্বলতা জালিমের প্রতি বেশি থাকে না। যিনি জুলুমের শিকার হন, মজলুমের প্রতি মানুষের আবেগ বেশি হয়। আমার বিবেচনায় জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরের প্রতি যেহেতু মজলুম, তাদের প্রতি অনেকাংশেই সিম্পেথি বৃদ্ধি পেয়েছে। এদিকে জামায়াতের নিবন্ধন বাতিল করে আপিল বিভাগ যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে আগামী সপ্তাহেই রিভিউ করা হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবী। সকল রিপোর্ট পর্যালোচনা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলন নির্মমভাবে দমন এবং ছাত্র জনতার বিপ্লবকে সন্ত্রাসী আখ্যা দিতেই আওয়ামী লীগ সরকার জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করেছিল বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, বর্তমান সরকার এমন সিদ্ধান্তের অংশ হতে পারে না। এদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ইস্যু পরিবর্তন করে ছাত্র আন্দোলন ধামাচাপা দিতেই নিষেধাজ্ঞা দেয়া হয়। সরকার পতনের পর এর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়। জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ না মেলায় 28 দিনের ব্যবধানে বুধবার জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করা হয়। এ বিষয়ে আইন উপদেষ্টা সচিবালয়ে সাংবাদিকদের জানান, ছাত্র জনতার বিপ্লবকে সন্ত্রাসী আখ্যা দিয়ে যেভাবে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল, বর্তমান সরকার তার দায় নেবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আদালতে দাবি উঠলেও কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত নয় বলেও মনে করেন তিনি। কিছু মহল থেকে বহু বছর যাবৎ জামাত ইসলামীকে নিষিদ্ধ করার দাবি উঠত। 15 বছর ক্ষমতা আছে, কখনোই করে নাই। জামাত, বিএনপি, জঙ্গিদের সন্ত্রাস এইভাবে আখ্যায়িত করে এই আন্দোলনকে নির্মমভাবে দমন করার চেষ্টায় রত ছিল। ওই ন্যারেটিভের পার্ট হিসাবে তারা জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসাবে হঠাৎ করে ঘোষণা করে একটা প্রজ্ঞাপন জারি করে। ছাত্র জনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে চেয়েছে, সেই ন্যারেটিভের পার্ট তো আমরা হতে পারি না। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। এ সময় এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পুলিশ যাতে অতি উৎসাহী হয়ে সাকিব আল হাসানকে গ্রেপ্তার না করে। সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই। সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল। আমিনুল তো জেলে ভরা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায়। এদিকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এক প্রতিক্রিয়ায় জানান, যখন অধিকার নিশ্চিতের জন্য কাজ করছিল তখনই দলটিকে নিষেধাজ্ঞা দেয়া হয়। হয়তোবা কেউ কেউ চেয়েছিলেন যে এরকম কিছু একটা করলে জামায়াতে ইসলামী তার সমস্ত শক্তি নিয়ে রাস্তায় নামবে, প্রতিবাদ করবে, তখন অন্য কিছু হবে এটাকে কেন্দ্র করে, এবং যে মূল ইস্যুর স্রোত ধারা তৈরি হয়েছিল এটা তখন ওইদিকে চলে যাবে। কোনো রাজনৈতিক দলের উপর ক্ষোভ নেই বলেও জানান জামায়াতের এই শীর্ষ নেতা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সময়। মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে সেপ্টেম্বর থেকেই জ্বালানি তেলের দাম কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। জ্বালানি বিভাগ ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সূত্রে জানা গেছে, কেরোসিনের চেয়ে কমতে পারে পেট্রোল আর অকটেনের দাম। সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী অন্তত 8 থেকে 10 টাকা কমতে পারে পেট্রোল অকটেনের দাম। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর ঋণের শর্ত মেনে গেল মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু হয় দেশে। কথা ছিল, বিশ্ববাজারে তেলের দামের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও কৌশলগত এই পণ্যটির দাম নির্ধারণ হবে। মার্চে শুরু হওয়া নতুন এই প্রাইসিং ফর্মুলায় আবারও সংস্কারের পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং জ্বালানি বিভাগের সূত্রগুলো বলছে, তেল বিক্রি থেকে বিপিসির মুনাফা কমাতে এবং মূল্যস্ফীতির লাগাম টানতে সেপ্টেম্বরেই সব ধরনের জ্বালানি তেলের দাম কমতে পারে। বিগত সরকার 2024-25 অর্থবছরে বিশ্ববাজার থেকে কেনা তেলের গড় মূল্য প্রাক্কলন করেছিল ব্যারেল প্রতি $122, যা এখন গড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $90 থেকে $93 মধ্যে। সেই হিসেবে দেশের বাজারেও এবার উল্লেখযোগ্য হারে কমতে যাচ্ছে জ্বালানি তেলের দাম।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে জুলাইয়ের নির্ধারিত দামেই দেশে বিক্রি হচ্ছে তেল। সেই হিসেব এবার নতুন সমীকরণে। মূল্য নির্ধারণ নিয়ে কাজ করা দায়িত্বশীল কর্মকর্তাদের দাবি, সেপ্টেম্বর থেকে পেট্রোল অকটেনের লিটার প্রতি দাম কমতে পারে অন্তত 8 থেকে 10 টাকা। এছাড়া দাম বিশ্ববাজারে কিছুটা বেশি থাকায় ডিজেল কেরোসিনের মূল্য লিটার প্রতি কমতে পারে 1 টাকা 50 পয়সা থেকে 1 টাকা 75 পয়সার আশপাশে। তবে ঠিক কবে জ্বালানি তেলের দাম কমানোর নির্বাহী আদেশ জারি করবে সরকার তা এখনও নিশ্চিত করেনি কেউ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। তেল গ্যাসের দামে গ্রাহককে স্বস্তি দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজল কবির খান। বিকেলে পেট্রোবাংলায় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। তেলের মূল্য কিভাবে নির্ধারণ করে? পৃথিবীর প্রায় সব দেশেই যেখানে রেগুলেটরি কমিশন আছে সেখানে ওই যে তেলের দামটা কিন্তু ওরা করে না। উদ্দেশ্যটা হচ্ছে যে গ্রাহককে ইয়ে করা এবং ওই যে গ্রাহক যাতে অতি মূল্য না দিতে হয় সেটা দেখা। বিআরসির প্রসেসে এটা কি দ্রুত ইয়ে করা যায় নাকি এই যে যেটা বললাম যে এখন যে বর্তমান যে ইয়ে আছে সেটা ইয়ে করে? বাংলার সময় আরও থাকছে। এসালমের মতো ব্যাংক লুটের এত বড় নজির পৃথিবীতে নেই, যারা দখলদারিত্বের মাধ্যমে 5 লাখ কোটি টাকা লুট করেছে। তাই ব্যাংক হেকো এই গ্রুপের কোনো সম্পদ না কেনার আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, এ সম্পদ দেশের কাজে ব্যবহার করা হবে। একই সঙ্গে আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসার চালানোর জন্য যতটুকু দরকার ততটুকু টাকা তুলুন। দুর্বল ব্যাংকগুলোকে সবল করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান গভর্নর। ব্যাংক হেকো এক দানবের নাম এসালম। হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় যারা দেশের সবচেয়ে সুনাম অর্জনকারী ইসলামী ব্যাংক সহ দখল করেছিল 5টি ব্যাংক, লুট করেছে লাখ লাখ কোটি টাকা। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এসালমের কবল থেকে একে একে মুক্ত করা হয় ব্যাংকগুলো। ব্যাংক খাতের সংস্কারের অংশ হিসেবে ভেঙে দেওয়া হচ্ছে পুরনো পরিষদগুলো, যেগুলো অ্যাকশন নিতে হয়। চলমান সংস্কার কাজের মধ্যেই কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আহসান এস মনসুর নিয়মিতই প্রেস ব্রিফিং করে জানাচ্ছেন তার কর্মযজ্ঞের সবশেষ। বুধবার বাংলাদেশ ব্যাংকে গভর্নর সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ব্যাংক খাতে যে সুশাসনের অভাব তা ফিরিয়ে আনতে কাজ চলছে। ব্যাংক কমিশনের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে সংস্কার করা হবে বলে জানান গভর্নর। আগের যে চ্যুতি বিচ্যুতিগুলো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের থেকে সেটা যেন আর না হয়, নির্মোহভাবে কাজ করে আমরা ব্যাংকগুলোকে একটা জায়গায় যেটা নিয়ে যেতে পারি। এসালমের সম্পদ না কেনার আহ্বান জানিয়ে গভর্নর বলেন, এই অর্থ উদ্ধার করে ব্যবহার করা হবে দেশের স্বার্থে। এসালম গ্রুপের সম্পদ যেন কেউ না কিনে, দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয়। দুর্বল ব্যাংকের গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে গভর্নর বলেন, সবাই যদি একসঙ্গে টাকা তুলতে যায় তাহলে ব্যাংক টাকা দিতে পারবে না। তাই ভয়ের কিছু নেই, সবাইকে যার যার টাকা বুঝিয়ে দেওয়া হবে। একসাথে তুলতে যাবেন না, সবাই যদি তুলতে যান তাহলে কেউ টাকা পাবে না। কাজেই একটু ধৈর্য ধরেন, যাতে আস্তে আস্তে সবাই সময় মতো তাদের টাকাটা আস্তে আস্তে পেতে পারেন। গভর্নর আরও জানান, রিজার্ভ আর কমবে না, বরং বাড়ার সম্ভাবনা আছে। মূল্যস্ফীতি কমিয়ে আনার জন্য এক্সচেঞ্জ রেট ঠিক রেখে আমদানি রফতানি স্বাভাবিক রাখা ও মনিটরিং ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি। আমদানি সোর্সে যেটা ইনফ্লেশনটা হয় সেটা হবে না। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক কোনো এজেন্ডা নেই উল্লেখ করে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সাফ জানিয়েছেন, বাজার সিন্ডিকেট বরদাস্ত করা হবে না। বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে দেশের সার্বিক দ্রব্যমূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে তিনি একথা বলেন। তিনি জানান, বন্দরের জট ও এলসি জটিলতা শিগগিরই কেটে যাবে এবং সার, কীটনাশক সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে কোনো সংকট নেই। আমাদের কোনো এজেন্ডাই নাই, রাজনৈতিকও না, প্রশাসনিকও না। আমরা আসছি একটা স্বল্প সময়ের জন্য, কারো প্রতি আমাদের কোনো বিরাগও নাই, অনুরাগও নাই, যেটা আমরা শপথ গ্রহণ করি। আমাদের কোনো এজেন্ডা নাই, এই ব্যাপারে আমরা কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করবো না। মেকানিজম আছে, এটাতে আমার মনে হয় না খুব অসুবিধা হবে। একটু কিছু কিছু জায়গায় আছে, হয়তো কিছুটা সময় লাগবে, বাট অতি প্রয়োজনীয় জিনিসপত্র কোনো আটকাবে না। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সহ সাবেক 4 সংসদ সদস্যের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।
আজ কমিশন সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাবেক মন্ত্রী ছাড়া বাকিরা হলেন চুয়াডাঙ্গা 1 আসনের সাবেক সংসদ সদস্য সুলাইমান হক জোয়ারদার, দিনাজপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার ইকবালুর রহিম ও মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। তাদের বিরুদ্ধে অর্থ পাচার, প্রকল্পে অনিয়ম সহ দেশে বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। এছাড়া সাবেক মন্ত্রী আব্দুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বেআইনি কার্যকলাপের মাধ্যমে নিজ নামে ফরিদপুরের মধুপুরে ভবন নির্মাণ, রাজুক, পূর্বাচল সহ বিভিন্ন জায়গায় জমি ক্রয় সহ আরও একাধিক অভিযোগ রয়েছে। লাগেজে তল্লাশি চালিয়ে কফি মেশিন থেকে স্বর্ণ উদ্ধার। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শারজা ফেরত যাত্রীর কাছ থেকে 105টি স্বর্ণের বারসহ প্রায় 16 কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য 16 কোটি 78 লাখ টাকা। এই ঘটনায় অভিযুক্ত যাত্রীকে আটক করা হয়েছে। একটা দুইটা নয়, 105টি স্বর্ণের বার জব্দ করা হয়। পাশাপাশি আরো উদ্ধার করা হয় 4টি স্বর্ণের পেস্টেড চাকা। বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইয়ের শারজা এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি 252 এর একজন যাত্রীর 2টি লাগেজে তল্লাশি চালানো হয়। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। এ সময় ওই যাত্রীর কাছ থেকে 2টি কফি মেশিন খুলে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন 15 কেজি 954 গ্রাম, যার বাজার মূল্য 16 কোটি 78 লাখ টাকা। বন্দরের নিরাপত্তা ইউনিটের যে এক্সপার্ট স্ক্রিনার যারা আছেন তারা স্ক্রিন করে সেখানে স্বর্ণের উপস্থিতি নিশ্চিত করেন। শুল্ক কর্তৃপক্ষ যথাযথ মামলা রেডি করবেন এবং সেখানে তারা চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মামলাটা চূড়ান্ত করে হস্তান্তর করবে। আটককৃত হোসাইন আহমদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াক্কুল বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সপ্তাহ জুড়ে পানিবন্দী লাখ লাখ মানুষ। লক্ষ্মীপুরে বন্যার অবনতি, ফেনীতে উন্নতি হলো কমেনি দুর্ভোগ, মৃত্যু বেড়ে 31, দুর্গম এলাকায় ত্রাণের জন্য হাহাকার। জামায়াতের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করে গেজেট, কোনো দলের উপর ক্ষোভ নেই বললেন আমির। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন নয়, মত আইন উপদেষ্টার। এবং সুপরিকল্পিতভাবে লুট করেছে এসআলম গ্রুপ, সম্পদ না কেনার আহ্বান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। জানালেন টাকা কাজে লাগানো হবে দেশের কাজে। এই ছিল জনপদের সময়ের সঙ্গে থাকুন সময়ের।